মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা জেঠুমনি সানাই বাজিয়ে দিয়েছি। কি আরম্ভ করলে তোমরা? কেন, ভালোই তো, নহবত বসিয়ে দিয়েছে। বাজুক বাজুক, কতদিন পর বাড়িতে এত সুন্দর একটা সময় এসেছে। বাজুক বাজুক। আরে সানাই না বাজলে বিয়ে বাড়ি বলে মনে হয় কখনো, বলো? পিপি কোথায়? পিপি পিপি বল, কি আছে বাবা? কি আছে? পিপি আমি সাজবো না। আরে বাবা, আগে তোমার মা বাবা সাজুক, বড় দিদা দাদু তারা সাজুক, তারপর তো মা। মাকে বাবা রাধা সাজবে তো? হ্যাঁ, রাধাই তো তোমার মা। ও তো রাধা, ও আমার মা হবে কেন? ও তো আমার ফ্রেন্ড। ওই তো রাধা। একি তুমি এখন চাকিয়ে এলে কেন নতুন বউ? ওমা, আচ্ছা তুই আজকের দিনে এই সমস্ত কেন করতে দিবি? কেন মনিমা? আমি তো, তুমি আমাকে দাও, তোমাকে সব আমি দিয়ে দিচ্ছি, কোনো দরকার নেই, আজকে সব তোমার কাজ করতে হবে। এই পুপুল, তুমি ওকে মা বলে ডাকবে? রাধা? না না না, রাধা তো আমার ফ্রেন্ড, আর আমিও রাধার ফ্রেন্ড। আগে ওকে মা বলে ডাকাটা শেখাতে হবে। তারপর যেন শিগগির একটা খোকা আছে। খোকা? মাসিমা, ও তো ছোট, ওর সামনে এসব। ছোট? এই বয়সে আমার ছেলে তখন স্কুলে যায়। হায় কপাল, নাও শুরু হয়ে গেল। শোনো মেয়ে, ছেলের মা না হলে অধিকার থাকে কই, বুঝেছো? আদির ছেলের মা। আদি, সুখবরটা যেন তাড়াতাড়ি পাই। বেশ, কি সুখবর? আরে বাবা, অন্নপ্রাশনের নেমন্তন্ন। বরমাসি, আমরা একটু ওদিকে যাই না বাবা? আমি বলছি কি কি বলছেন বলুন তো উনি? আমি ঠিক বুঝতে পারলাম না। খোকার কথা বলছো? খোকার নামে তো আমি একজনকে চিনি, আমাদের নবদ্বীপে খোকা বলে। তোমার তো বোঝার দরকার নেই এত, মাথা খারাপ, উল্টো পাল্টা কথা বলছে। দেখো, সুস্থ মনে হচ্ছে? অসুস্থ উনি? হাসি দেখে বুঝতে পারছো না? মাথা খারাপ? কাউকে বলো না। ওরে বোকা মেয়ে, খোকা মানে হলো তোর আর আদির ছেলে, পুপুলের ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খোকা থাকবে কেন? আমি শুধু থাকবো। মা, কি হিংসুটে মেয়ে বাবা। না, তোমরা কেউ আমার পুপুলকে হিংসুটে বলবে না, আমি বলে দিলাম। কিন্তু এসে গেছি, শপিং করে আমি চলে এসেছি। জেঠুমনি, তুমি যা যা বলেছিলে আমি সব এনেছি। একটা ভুল হয়নি তো? না, একদম ভুল হয়নি। কিন্তু নন্দিনী, তোকে আমি এতবার করে যেতে বললাম, গেলি না তো? হ্যাঁ, একা আমি এতগুলো পারি? দেখি নে, দেখ। এটা হচ্ছে রাধার শাড়ি। রাধা ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, রাধাকে আমি আর বসুন্ধরা একসঙ্গে দেবো। জেঠুমনি, গয়নাটা নিয়ে যাও। একমাত্র তুমিই পারলে আমার অসম্পূর্ণ জীবনটাকে সম্পূর্ণ করতে। আগে বাড়িতে এরকম অনুষ্ঠান হলে আমি দূরে দূরে থাকতাম, সবার উপর রাগ করতাম, যাতে কেউ আমার কাছে এসে জিজ্ঞেস করতে না পারে যে
আমার স্বামী কেন আমাকে ছেড়ে চলে গেল? দোষটা কি আমার ছিল? আমার কি কোনো সন্তান হয়নি সেই জন্য আমার স্বামী ছেড়ে গেল? বড় মা, এখন তো সব ঠিক হয়ে গেছে, এখন আপনি আর কষ্ট পাবেন না। আজ এতদিন পর আমার মনে হচ্ছে যে আমি যেন সেই ছোট্ট মেয়েটা হয়ে গেছি, ঠিক তেমন নতুন বিয়ের পর যেমন এসেছিলাম ঠিক তেমন। সব আমার দোষ। আমার দোষ সব। আমি এখন বুঝতে পারছি যে আমি সবার মুখের হাসি কেড়ে নিয়ে চলে গেছিলাম, খুবই অন্যায় করেছিলাম। কথা দিচ্ছি আর কোনোদিন এরকম হবে না। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আজ যে এত আনন্দ সব কিন্তু এই রাধার জন্য। সুন্দর, এটা আমার আর তোমার জেঠুমনির তরফ থেকে। বড় মা, এটা তো অনেক দামি, এসবের কি দরকার ছিল? তোমার থেকে দামি নয় মা, ওটা রাখো। আচ্ছা, বলছি যে আমরা সবাই মিলে একটা ছবি তুলি না? তোমরা একটু এক জায়গায় এসো না। হ্যাঁ, এত সুন্দর একটা মুহূর্ত, এটাকে স্মরণীয় করে রাখো। ছোট গিন্নি, চলে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বলছো ওই ধূপেই পুজো হবে, বেশ। আর যদি ওই ধূপে পুজো না হয় তাহলে কি করবে? স্যার, আপনি তো চান যে আমি এই নবগ্রাম ছেড়ে চলে যাই। কাল সকালে যদি ওই ধূপে পুজো না হয় তাহলে তাই হবে, আমি নবগ্রাম ছেড়ে চলে যাব। কি করলে? এত বড় রিস্ক কেন নিল? ও তো না বুঝে নিজের সর্বনাশ নিয়েছে, এটাকে আনলো। খুব বড় ভুল করলো মেয়েটা। এটা আপনি কি করলেন অষ্টমী? আমি যত আপনাকে নবগ্রামে রেখে দিতে চাইছি, আপনি তত নিজের বিপদ ডেকে আনছেন। মোদি, মেয়েটার না মাথাটা খারাপ আছে জানো তো। আপনি আর এখানে শুধু শুধু দাঁড়িয়ে শাস্তি পাওয়ার জন্য অপেক্ষা করবেন না ইসমা। অন্যায় করা আর অন্যায় সহ্য করা, এই দুটোই সমান অপরাধ, এই কথাটা মাথায় রাখবেন। বাবা, আপনি কিছু বললেন না, আর আপনি দাদাকেও ছেড়ে দিচ্ছেন। ন্যায় অন্যায়ের বিচার কাল সকালেই হবে। তুই দাঁড়িয়ে রইলি কেন? শুনলি না? কাল সকালে বিচার হবে, এখন আর কিছু করবে না। যা ভিতরে যা। তোমরা যাও। তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও। কাল সকালে কি হবে আমি জানি না, কিন্তু এই নবগ্রামে প্রথম
ওই মেয়েটাকেই দেখলাম তোর চোখে চোখ রেখে সত্যি কথা বলছে, কোনো লুকিয়ে চুরি নয়। আমি আবারও বলছি, আমি কিন্তু ওর সঙ্গে সব সময় থাকব। আমি ওকে নবগ্রাম এই সিংহবাড়ি ছেড়ে যেতে দেব না। আমার একটাই আফসোস, আমি যদি তোকে ছোটবেলা থেকে ঠিকভাবে শাসন করতাম তাহলে এই সামান্য কারণে নিজের ছেলের গায়ে হাত তুলতে সাহস পেতি না। শুধু তাই নয়, এই গোটা নবগ্রাম ত্রাসের রাজ্য হয়ে উঠত না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আয়ুষ্মান বাবু, এবার কিন্তু আঠাটা বানিয়ে ফেলতে হবে। দাঁড়াও, মা বিশ্বাস করুন, ওই বৌরানীমার পুজোটা ছিল বলেই আমি এখানে। আমি বুঝেছি বড় বৌমা, আমি বুঝেছি। সেই জন্য তো আমরাও ধূপ তৈরির জন্য হাত লাগাতে এলাম। দাদু ভাই, বলো। বাইরে কি একবার দেখো তো চাঁদ কোন দিকে উঠেছে। কিন্তু সত্যি কি এরা দুজন মন থেকে ধূপ বানাতে এসেছে? আমি বুঝেছি, বৌরানীর পুজো হবে না ভেবে বোধহয় ভয় পেয়েছে। ঠিক আছে, আপনারাও হাত লাগান ছোট মা। তাহলে এবার অষ্টমী স্টাইলে ধূপ বানানো শুরু হোক। জয় বৌরানীর জয়। জয় বৌরানীর জয়। এই ধূপের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর ঝাঁঝ পড়লে না, সব মজা একেবারে ঘুঁচে যাবে। ও মা, এত স্ট্র, বোতলগুলো কোথায়? মাধবী, এগুলো তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য আনা হয়নি। আরে এই কাঠিটার মধ্যে এই মেটেরিয়ালটা দিয়ে তারপর ওই স্ট্রতে ঢুকিয়ে দেওয়া হবে, কুলফির মতো। ও ঠাম্মি, তুমি তো পুরো ঘেমে গেছো গো। দাঁড়াও, কি হয়েছে? মরে গেলাম। এসো 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 রিতেশ, আস্তে আস্তে এসো, এদিকে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তো আমরা দুই বোন ছোট থেকে খুব কষ্ট করেই পড়াশোনা করি। আমরা সবসময় দুজনের খুবই আমাদের মিল, কোনোদিনও আমাদের ঝগড়া হয়নি আজ পর্যন্ত।
আমরা এক থালায় খেয়েছি, একরকম জামা কাপড় পরেছি, একরকম জুতো, যমজ বোনরা একটা কমন বই খাতায় পড়াশোনা করেছি। তো আস্তে আস্তে যখন বড় হই আমার বাবার ব্যবসাটা নষ্ট হয়ে যায়, আমাদের কারখানা বন্ধ হয়ে যায়, তখন আমাদের ক্লাস 8-এ পড়ি। কোনো রকম কষ্ট করে যেহেতু আমরা ভালো একটু পড়াশোনায় ছিলাম, আমাদের স্যারেরা মাইনে নিতেন না। তো তারপর মাধ্যমিক দিই, মাধ্যমিক দেওয়ার পর দিদি আমি একটা এনজিওতে যুক্ত হয়ে একটা স্ট্রিট চিলড্রেন প্রজেক্টে চাকরি করি। তো আমি চাকরি করার ফলে দিদি আমি কোনো কলেজে অ্যাডমিশন নিই, কিন্তু আমি ক্লাস করতে পারতাম না সেরকমভাবে, আমি কোচিং করতে পারতাম না। তো আমার বোন আমার পরিপূরক, ও আমার অ্যাটেন্ডেন্স দিত, ও কোচিংয়ে যেত, ও পড়াশোনা শিখে আসতো, আমাকে বুঝিয়ে এইভাবে দিদি আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করেছি। সারাক্ষণ দিদির পাশেই রয়েছে। হ্যাঁ, আমি যেমন ওর পাশে রয়েছি, একটা সময় ও আমার ভীষণ পাশে রয়েছে। বছরখানেক আগে হঠাৎ এমনি শরীরটা খুব খারাপ, অসুস্থ, ডাক্তার দেখাতে যাই। ডাক্তার হঠাৎ বলছে তোমার গলাটা কেন ফোলা ফোলা লাগছে। অনেক রকম পরীক্ষা করতে দিল, পরীক্ষা করে বেরোলো গলায় একটা টিউমার হয়েছে। এবার টিউমারটা কেমন টিউমার, ভালো না খারাপ, অপারেশন করবে না রাখবে, তার জন্য আবার পরীক্ষা। তো সেই পরীক্ষাতে বেরোলো এটা 90% ক্যান্সার সাসপেক্ট। ওই সামলেছে, ডাক্তার ঘর ও করেছে, ডাক্তারের সাথে কথা বলে, অপারেশন, নার্সিং হোম, আমি যখন বাড়িতে থাকতাম রিপোর্ট নিয়ে যাওয়া, কবে অপারেশন হবে, কি হবে, সবকিছু। ওই যে মেন্টাল সাপোর্ট, আমি রাত্রিবেলা যখন দাঁড়িয়ে থাকতাম, ও ছেলেকে ছেড়ে দিয়ে ও মাঝরাত অব্দি আমার সাথে রয়েছে। ও আমাকে, মাকে, বাড়িকে, ডাক্তারকে, ঘরকে, সবাইকে সামলেছে। ওই জায়গাটার থেকে যে কিভাবে আমাকে হাসি মুখে এনেছে ও আমার কাছে, যার জন্য বলি যে আমার কাছে ভগবান বা বাঁচার বিয়ে। দুই বোন ত্রিপুরা থেকে এসছো, পড়াশোনার জন্য এখানে এসছো, দুজনেই একসাথে এসছো পড়াশোনার জন্য? না, আমি প্রথমে এসেছি, আমার এখানে 6 বছর, বোন এসছে এই বছরই। তো কত ছোট তোমার থেকে মমিতা? 4 বছরের। আচ্ছা। তো তখন যখন বোন এলো আমার না খুব হিংসা হচ্ছিল। আস্তে আস্তে দেখতাম যে সবাই ওকে নিয়ে পড়ে আছে, আমাকে আর কেউ পাত্তাই দিচ্ছে না। মানে তারপর খারাপ লাগাটা আস্তে আস্তে হিংসায় পরিণত হওয়া স্টার্ট হলো। তারপর বয়স বাড়ার সাথে সাথে সেটা চেঞ্জ হয়ে গেল। দেখতাম বোন আমার প্রত্যেকটা জিনিসে সাপোর্ট করছে, আমার যে দোষগুলো সেগুলো লুকানোর চেষ্টা করছে, এভাবে আমাদের চলে দিনগুলো। তারপর একটা টাইম পর যখন আমি কলকাতায় চলে আসি তখন আমাদের মধ্যে একটা বিশাল ডিস্টেন্স তৈরি হয়। ও ভীষণ ঝগড়ে ছিল, তাই বিশাল ঝগড়ে ছিল, অ্যান্ড মানে সারাক্ষণ দিদিগিরি করছে। তারপর মাঝখানে আমরা 1 বছর কন্ট্যাক্ট রাখিনি। কি ঝগড়া হলো? আমি এখানে এসেছিলাম পড়াশোনার ক্ষেত্রে। ফার্স্ট অফ অল জানতে চেয়েছিলাম কলেজ কেমন, যেহেতু আমার ইচ্ছে ছিল মানে মেডিকেল নিয়ে পড়াশোনা করবো আগে। তো সেই জার্নিতে যখন আমি এখানে এসেছিলাম ফার্স্ট টাইম আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমি ছোটো থেকে কখনো রান্না বান্না ঠিক তেমন একটা পারি না, খুব একটা কাজকর্ম আমি খুব একটা পারি না, মাই সব কিছু করে। তো সেদিন 48 আওয়ার্স ওর ডিউটি করার পর আমার কাছে আসলো অ্যান্ড দেখলো রুমটা অনেকটা আনঅ্যারেঞ্জড ছিল। আমি ওকে ঘর থেকে বার করে দিই ওই দিন, ঘর থেকে বের করে দিয়েছি। বললাম তুই এরকম ভাবে শুয়ে আছিস, থাকবে কোথায়, বার করে দিলে? হ্যাঁ, ও সেটা ভাবেনি, ও প্রচুর রাগ। এখন একটু ম্যাচিওর হয়েছে? হ্যাঁ, ও একটু হয়েছে। এমনিতে সব ব্যাপারে আমাকে সব সময় সাপোর্ট করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। জয়িতা এবং প্রদীপটা কত বছর ছোট বড়? 4 বছর। তো ছোটবেলা থেকে আমার হলো আমি একটু ঝগড়াটি টাইপের, আর আমার মাথা খুব গরম, আর ও হলো খুব স্যাক্রিফাইস জীবনে। মানে এমনও দিন হয়তো স্কুলে গেছি, আমি আমার জামা পরে ও কিন্তু ছোট থেকে বড় হয়েছে। জীবনে আমার মনে হয় না কোনোদিনও ও নতুন জামা পরে স্কুলে গেছে, কোনোদিনও যায়নি। আর ও সব কিছুতে মেনে নেয়, ছেড়ে দেয়। কিন্তু এখনের ব্যাপারটা হলো যে মানে আমার যে এতটা মাথা গরম, মানে আমি যে সংসার করি সব কিছুতে, ছোটবেলা থেকে আমার ছেলের ওর কাছেই মানুষ। মানে আমার যদি হাজব্যান্ডের সাথেও কোনো একটা খুঁটিনাটি লাগে, আমার হাজব্যান্ড আমাকে মানায় না, আগে ওর বাড়িতে ফোন যায়। ও শুধু একটা কথা বলে, আমি ওর কথাটা ফেলতে পারি না। ছোটবেলা থেকে অনেক কষ্ট করেই তো মানুষ, প্রথমেই কষ্টটা হয়নি। যখন মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ পড়ি তখন বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার বাবার একটা ছোট্টখাটো বিজনেস, কাচের বিজনেস করে, মানে লোকের বাড়িতে দড়িতে ঝুলে যে কাচ লাগায় গ্লাসে, ওই ব্যবসাটা করে। কর্মচারী রাখে না, খুব দরকার হলে তখন কর্মচারী থাকে, একটা থাকে, যেহেতু বাবা যখন দড়িতে ঝোলে কাজটা তার হাতে দিতে হয়। পড়ে গিয়ে বাবার পাটা ভেঙেছে। মানে ওপর থেকে পড়ে গেছে? হ্যাঁ, একদম দোতলা থেকে নিচে একটা কল ছিল, টিউব কল। আমার বাবার আজও পায়ে মানে রডের সাহায্যে, তখনও যাই হোক খুবই কষ্টেই গেছে। সেই মুহূর্তটা বাবা 2-3 বছর বসাই ছিল। তখন মা বাড়িতে বাচ্চা পড়াতো। তখন আমি ভাবলাম যে জীবনে দাঁড়াতে হবে, না দাঁড়ালে তো কিছু হবে না, সংসারের হালটা ধরতে হবে। তারপরে আমি মাকে বললাম নার্সিং করবো।
তা আর কিছু গয়নাও বিক্রি করতে হয়েছিল তখন। যাই হোক, ঠিক আছে, নার্সিংটা করলাম। আমি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ বাক্সার কাছে চাকরি করি। তারপরে ও টিউশনি করে প্রথমে বিএ পাসটা করলো। ও সারা জীবনই মার আঁচল বাঁধা, মার কষ্টটা আমাদের থেকেও ও বেশি বোঝে। মার হাতে হাতে করে দেওয়া, বা আমাকে বলে তুই আর কিছু করিস না, আমি হয়তো হাসপাতাল থেকে জামা কাপড় নিয়ে আসলাম কাচবো, ও আমাকে বলো তুই ছেড়ে দে, আমি ধোবো, তুই যা রেস্ট নে গিয়ে। সত্যি কথা বলছি, আমার মার পরে যদি আমি কাউকে জায়গা দিই, আমার ওকে আমি খুব ভালোবাসি। আইসিএইচ যখন আমি চাকরি পেয়ে গেলাম নার্সিং করার পর, তখন আমি ওকে বললাম আমার আইসিএইচ একটা সুযোগ আসলো এনআইসিউতে ট্রেনিং নেওয়ার জন্য, আমি ওকে ঢুকালাম। তারপরে তোর বিয়ে হলো। মানে অনেক অবদান আছে ওর আমাকে এখানে ঢোকানো, এবং এই চাকরিটা বজায় রাখার পিছনেও অনেক হাত আছে আমি বলবো। এই কোভিডের সময় আমার 2020-তে বিয়ে হয়, তারপর কোভিড সিচুয়েশন, আমি কনসিভ করি। ওই প্রেগনেন্সি পিরিয়ডটা পুরো গাড়ি ঘোড়া বন্ধ ছিল, আমাকে স্কুটি করে নিয়ে যাওয়া এবং বাড়িতে ছেড়ে দিয়ে যাওয়া, মানে অনেক বড় অবদান আছে ওর। ছোটবেলা থেকে প্রায় একাই মানুষ। হ্যাঁ, অনেক ছোটবেলায় মা মারা গেছেন, তো তারপর থেকে বাবাই আমাদের দেখাশোনা করেছেন, তার সাথে ঠাকুমা দাদুও ছিল। তো মা চলে গেলেন যখন, তখন তোমরা কত ছোট? আমি 10 বছর, ও 8 বছর। কিন্তু বাবা সেই অভাবটা মানে কখনোই ফিল করতে দেয়নি। বাবা পুরো বলেছিল যে মানে আজ থেকে তোর বাবাও মা আমি দুজনেই আমি, এটাই ভেবে বড় হবি। আর ছোটবেলা থেকেই বলেছিল যে এমনভাবে পড়াশোনা করবি আর জীবনে সেভাবেই দাঁড়াতে হবে, এস্টাবলিশ হতে হবে। তার জন্য বাবা বলেছিল যে তোরা চাকরি পেয়ে তবেই তোরা বিয়ের কথা বা অন্য কিছু ভাববি। তো বিয়েটা কতদিন পরে হলো তোমাদের? আমার 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। পড়াশোনা সব কমপ্লিট করেছিলে? হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট করার পর চাকরি পাওয়ার পর 1 বছর পরে। আর শিল্পীর? আমার চাকরি করার 3 বছর পরে বিয়ে হয়েছে আমার। তো বিয়ের পর আমরা চাকরি করছি। তোমরা দুজনে তো অলমোস্ট পার্টনারশিপ, 1-2 বছরের ডিফারেন্স, বেশি ডিফারেন্স না। বাবা চাকরি যেতেন তখন, বাবার ব্যবসা ছিল, ঠাকুমা দাদু ছিল, ঠাকুমা দাদুর কাছে সাপোর্টটা পেতাম আমরা। বাড়ি স্কুল থেকে এসে মানে ঠাকুমা দাদুই খাওয়ানো দাওয়ানো ওনারাই দেখতে। তো শিল্পী শিউলি দিদি হিসেবে কেমন? ও খুবই ভালো, রাগী, একটু বকাঝকা। হ্যাঁ হ্যাঁ, রাগী, শাসন করে। ও খুবই মানে সিরিয়াস, খুব শান্ত। আমি তো চট করে রেগে যাই, তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ফেলি, বাট ও সেটা না একদমই। ভালো থেকো শিউলি শিল্পী। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ভাই বোন মা বাবা সবাই হেল্প করতো, করেও একটা চলতে গেলে ঘর ভাড়া দিয়ে অনেক কিছু প্রয়োজন হয়। এমনকি আমাকেও পড়াশুনো শেখানো, তাদের টিচার রাখা, সেটাও মা করেছে। মেয়েটাকে কোনো ক্ষতির রাস্তায় দেবই না, এটা মনে একটা ছিল। আপনার মধ্যে যা শক্তি না, আপনার এইখানটা খুব স্ট্রং, সবটা মনের আর মাথার মধ্যে থাকে। তারপরে আমার দাদা, মাস্টার দাদা, এই ব্যবসা বেশ ভালো লাভ। কিসের ব্যবসা এটা? এইটা প্লাইউডের। এবার লাভটা শুনে না আমার একটুখানি হলো, তখন আমি বললাম তাহলে এই ব্যবসাটা তো জানতেন না, লোকে দেখে শেখে, তো আমি শুনে শিখেছি। দাদা এইটা হোলসেল করছে, ওই নাগের বাজার পুরো চত্বরটা দাদা পাইকারি হোলসেল করছে। এবার এসে যখন আসতো, এসে আজকে এই মাল দিলাম, কালকে এই 6mm এক গাড়ি দিলাম, 1/2 ইঞ্চি এক গাড়ি দিলাম। 1/2 ইঞ্চি 6mm আমি তো এটা শুনিনি কোনো দিন, কি মানে থিকনেসটা, প্লাইটা শুনেছি, আমি শোকেস টোকেস বানিয়েছিলাম। তখন আমি ওইটা প্ল্যান করে নিলাম কি করবো এটা, তাহলে এত লাভ যখন, তাহলে তো আমার এত খাটতে হবে না। তখন আমি করলাম কি, আমার মদনপুরে যখন বাড়ি, সেই আমরা ওপারে থাকি, ও এপারে থাকে, এক মিস্ত্রি, ও এখানে থাকে। হঠাৎ রবিদার সাথে দেখা, রবিদা কাঠমিস্ত্রি কাজ করে, উনি এখানেই থাকে। তখন রবিদা এরকম মাল রাখতে চাইছে, মাল নিতে চাইছে, রবিদা এক গাড়ি মাল নেবে। আমি তখন রবিদার নাম করে 10,000 টাকা দিলাম। আচ্ছা, বুঝেছেন? 10,000 টাকা দিয়ে মাল 2 ভ্যান মাল নাগের বাজার থেকে পাঠিয়ে দিল। আমি যে ওই সরু চিলতে বারান্দা রান্না করি, তখন তো গ্যাস ট্যাস আমার ছিল না, স্টোভ আর উনুন। তখন আমি ওই বলা, তুই এখানে মাল রাখবি? আমি রবিদা এটা ভাড়াও দেবে বলেছে। বলে ভাড়া দেবে, ক টাকা দেবে? না না, খুশি যাবে, কষ্ট করে থাকবো একটু, কিন্তু মনে মনে তো জানি এটা আমার, এবার মালটা তো সেল করতে হবে, কি করে করব, বিক্রি করব। তখন রবিদার থেকে একজনের ঠিকানা নিলাম, রবিদার যেহেতু কাঠমিস্ত্রি, সেইখানে গিয়ে গেলাম, সেইখান থেকে আবার আরেকজনের কাছে গেলাম, ওখান থেকে আবার এইরকম দিনের পর দিন যাচ্ছি। তখন তো আর কেউ চিনতো না যে আমাদের এখানে প্লাইটা বিক্রি হয়। তখন মা ওই বিভিন্ন কার্পেন্টারদের কাছে গিয়ে গিয়ে এইসব মালগুলো সেট মালগুলো। এবার কি হয়েছে, আপনি তো এসছেন মাল নিতে, এবার আপনি এরো সোজা, এটা এরো, এটা সোজা, এটা তো আমি চিনি না, বুঝতে পারছি না, আমি ঠিক কেটে নিই, আমি তো কাটতেও জানি না। ওরা কেটে নিয়েছে, এখান দিয়ে কেটে নিয়েছে, মাঝখান দিকে এবার গোল একটা চাকরির মতো রয়ে গেছে, এখান দিয়ে রয়ে গেছে, অনেক পুরো 10,000 টাকার মালই লস, বুঝলেন? তারপরে দাদাকে ধরাও দিয়ে দিলাম, যখন দেখছে এরকম ছাট মাল এসে পড়ে রয়েছে, এইরকম এত
এরকম করলি এতটা এইগুলো না, আমি না অনেক বিক্রি হয়ে গেছে, এগুলো বেশিই না, অনেক টাকা। তখন তো আমাকে একটা না হলে নেক্সট টাইম মাল দেবে না। তারপরে আস্তে আস্তে মালটা সেল, এবার লোকও আসতে থাকলো। তখন আমার ফোনও নেই, তখন আমি ফোন করে ধরুন আমি কমার্শিয়াল মাল রাখছি আর আমার কাছে তো ওয়াটারপ্রুফ মাল নেই, তখন তো ফোনের বুথ ছিল, তখন কাস্টমার এখানে দাঁড় করিয়ে রেখে হসপিটালের কাছে যেতাম ফোন করতে, নাগের বাজার দোকানে ফোন করতে, অন্য অন্য দোকানে, যে আমাকে 2 পিস মাল পাঠান ওয়াটারপ্রুফ। এইরকম করে 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 হয়েছে। তখন এইটা আমার মা বাবা ভাই বোন সবাই মিলে এই জায়গাটা কিনে দিল, সবচেয়ে বেশি করেছে ছোটো বোন। তারপরে ওই প্লাইট তো এইভাবে সেল করতে থাকলাম, বাড়তে থাকলো। এবার অনেক অনেক জেনে জেনে না যত জায়গায় গেছি সবাই বলে ওই বৌদি একটা বৌদি প্লাই বিক্রি করছে, চল যাই। এরকম করে করে খোঁজ করে করে আসলো, এরকম করে বাড়তে থাকলো। আমার কিন্তু বয়সটা কম হয়নি, 68 বছর বয়স। আমার মেয়ের বয়স যদি 42 হয় তাহলে কত হবে? 52 হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেবির ডেলিভারির পর ওই 5 থেকে 7 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে মা মারা যেতে পারে? না, কখনো হয় না। যদি মা সুস্থ, বেবি সুস্থ, তাহলে তারপরেও মা মারা যাবে কেন? ও, তার মানে আপনি বলছেন এরকমটা হয় না, মানে মা মরে না? না, কখনো না। কিন্তু মালতী দেবী এই হসপিটালে নাকি মরেছে। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। উর্মিলা মুখার্জি নামের একজন একটা বেবির জন্ম দেন, সুস্থ সন্তান, একটি পুত্র সন্তানের জন্ম দেন। তারপর বাচ্চা জন্মানোর ওই 5 থেকে 7 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যেই ওনার মৃত্যু ঘটে। কে আপনি? কে আপনি? হঠাৎ উর্মিলা মুখার্জির নাম, মানে না, মানে কোন উর্মিলা মুখার্জির কথা বলছেন আপনি? আপনি ভালো করেই জানেন মালতী দেবী, যেই উর্মিলা মুখার্জির মৃত্যু ঘটেছিল এই হসপিটালে। অপারেশন বা ফিভার করেছিলেন ডক্টর ধীরাজ বাসু। মনে করতে পারছেন? মনে পড়ছে আপনার? আপনি অযথা আমার সময় নষ্ট করছেন। মালতী বসাক, আমি কিন্তু সোজা থানা থেকেই আসছি। পুরনো রেকর্ডগুলো নিয়ে আবার নাড়াচাড়া হয়েছে। কে খুঁজিয়ে গা করছে? কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? আমি উর্মিলা মুখার্জির কেসটা নিয়ে আপনার সাথে সরে যান। কেউ আপনাকে গুলি করতে চাইছিল? কে আমাকে গুলি করতে চাইছে? আর কেন? কেন? আমি কি করেছি? আমি কি অপরাধ করেছি? আপনি কিছু করেননি, আপনি শুধু আমার প্রশ্নের উত্তরগুলো দিন। আপনি রাজনাথ মুখার্জি, কৌশিকী মুখার্জি এদের নাম শুনেছেন? না, আমি শুনিনি। কিন্তু বেবির নামের ওপর তো বাবার নাম ছিল, তাই না? রাজনাথ মুখার্জি নামটা তো ছিল। হ্যাঁ, না মানে। আর কৌশিকী মুখার্জি? কৌশিকী মুখার্জি একজন বিখ্যাত মানুষ, একটা নামকরা সংবাদপত্রের মালকিন উনি। ওনার নাম আপনি শোনেননি? সেই পরিবারে কোটি কোটি টাকার সম্পত্তি, তারই খেলায় পরপর বলি হচ্ছে। বলি দিচ্ছে? কে বলি দিচ্ছে? কি হয়েছে? কি আমাকে কি কেউ মেরে ফেলবে নাকি? মেরে ফেলবে না, কিন্তু তার জন্য আপনাকে মুখ খুলতে হবে। আপনি যত তাড়াতাড়ি মুখ খুলবেন। আমি তো পুলিশকে সব বলেছি, অনেক বছর আগেই বলেছি। সবটা বলা হয়নি, যেটুকু বলেননি সেটুকু বলবেন আজ। আপনি আসুন আমার সাথে, এটা দিন আমার হাতে। আসুন, হারিয়া চলুন। সেই নার্সটাকে নিয়ে বেরিয়ে চলে গেল। ফলো করো কোথায় নিয়ে যাচ্ছে, দরকার পড়লে উড়িয়ে দাও।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু বলবে? বলার ঊর্ধ্বে চলে গেছেন আপনি। আপনি এমন একজন পিতা, সন্তানের খবর পর্যন্ত রাখেন না। আপনি এমন একজন পিতা যে জানেন না স্ত্রী সন্তান প্রসবের পরে সন্তানের কি অবস্থা হয়। আপনি এমন একজন পিতা যার সন্তান অনাথ আশ্রমে বড় হয়, কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে, সেই খবর আপনি রাখেন না। আপনি এমন একজন পিতা। একদম কোনো কথা বল। আমি তোমার পিতা কিনা তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এই ঘটনার শিকড় অনেক গভীরে চলে গেছে, বুঝতে পেরেছ? প্রমাণ হয়ে যাবে খুব শিগগিরই যে এই বাড়ির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। প্রমাণ হয়ে যাবে যে তুমি একজন প্রতারক। প্রমাণ হয়ে যাবে যে তুমি একজন জালিয়াত। তুমি এই বাড়িতে ঢুকেছ এই বাড়ির সম্পত্তি ভোগ করার জন্য, প্রমাণ হয়ে যাবে। আর সেটা আমাকে প্রমাণ করতে হবে না, কেউ একজন আছে যে পুরো ঘটনাটা জানে, সে প্রমাণ করে দেবে। আর পারলে ততদিন এই মুখার্জি বাড়ি ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও, এখানে কোনো জায়গা নেই। দাঁড়ান, অনেক বড় কথা বললেন। আমি চলে যাব, আমি এখান থেকে চলে যাব, 100 বার চলে যাব। আমি এখানে থাকবো না। আপনি যখন ঘটনার শিকড়ের কথাই বললেন, তখন আমিও জানি এই ঘটনার শিকড় অনেক গভীরে। আমার মাকে খুন করা হয়েছিল রাজনাথ মুখার্জি। আমি কি জানতে পারি আপনি কি সেই খুনি? চলো বলুন, আপনি কি সেই খুনি? বলুন। শম্ভু, গায়ে হাত তুলবেন না। শাসন তখন করবেন যখন ভালোবাসবেন। শাসন তখন করবেন যখন পিতার কর্তব্য করবেন। আপনি আমাকে পিতৃত্ব থেকে বঞ্চিত করেছেন। আমাকে সন্তান বলে মানছেন না। আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছেন। তাহলে কিসের জন্য গায়ে হাত তুললেন? বলুন, কিসের জন্য গায়ে হাত তুললেন? সত্যি কথা বলছি বলে বলুন। আমি সত্যি কথা বলছি বলে। উর্মিলা মুখার্জিকে কে খুন করেছিল? রাজনাথ মুখার্জি আপনি না অন্য কেউ? কি হলো বলুন? আমার মাকে কে খুন করেছিল বলুন? উর্মিলা মুখার্জি যে তোমার মা, সেটা নিয়েই তো প্রশ্ন। রাজনাথ, তোমাকে দুটো সংবাদ দেবার আছে, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। সুসংবাদটা কি? প্রীতিকে আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হয়তো আজকেই সিজার হবে। ও, আর দুঃসংবাদটা? দুঃসংবাদটা হলো কোর্ট থেকে লয়ারের চিঠি এসেছে। কিসের জন্য? উর্মিলা মুখার্জির খুন নিয়ে কোর্টে কেস ফাইল করা হয়েছে, অ্যাপিয়ার করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পামেলা দেবের বডি নিয়ে টানা হেচড়া চলছে। টানা হেচড়া চলছে। ওর বডি ছিল প্রথম রাজেশ্বর চ্যাটার্জির কাস্টাডিতে, সেখান থেকে চলে গেল মাখন বাবুর কাস্টাডিতে, আর এখন সেটা আছে কোথায়? আছে কোথাও একটা। আপনি খুব সাবধানে থাকবেন। কে বলতে পারে আপনার নির্বাচনী সভায় সেই ডেড বডিটা নিয়ে কেউ পৌঁছে গেল না? জগমায়া, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। তুমি জানো না আমি কি করতে পারি? জানি, একটু আগেই তার এক্সাম্পল পেয়েছি। পলিটিক্যাল লিডার হিসেবে আপনি কি কি করতে পারেন সেটা আমি বুঝতে পেরে গেছি খুব ভালো করে।
আপনি টাকা দিয়ে কতগুলো ভাড়াটে গুন্ডা পাঠিয়েছিলেন সমাজের একজন দায়িত্ববান ডাক্তারকে মারার জন্য। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে আমার কাছে এই মোবাইলে। এই মোবাইলে সমস্ত প্রমাণ আছে। আপনার ডায়াল কল, রিসিভ কল সমস্ত কিছু এতে আছে। গায়ত্রী দেবী, আপনি ফেঁসে গেছেন। ডক্টর মিত্রকে ছুঁয়ে দেখার চেষ্টা করবেন না, নইলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, আমি আপনাকে হুমকি দিচ্ছি। যান, আপাতত নির্বাচনী সভায় গিয়ে ভুরি ভুরি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আসুন সবাইকে। পাবলিক যেদিন আপনাদের আসল চরিত্র দেখতে পারবে না, সেদিন আপনার মুখোশ টেনে হিচড়ে খুলে দেবে। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে আমার নাতিকে তুমি চড় মারছ? ওই হাত আমি কেটে টুকরো টুকরো করে দেবো, আমি বলে রাখলাম। দাঁড়ান, একদম দাঁড়ান আপনি। এই তুমি মাঝখানে ঢুকবে না, একদম তুমি মাঝখানে ঢুকবে না। আমার পাশে যে ভদ্রলোকটি আছে না, সে খুব মারকুটে, মেরে তোমার দাঁত ভেঙে দেবে, বুঝতে পেরেছ? আমি আপনাকে জানাচ্ছি, আমি ঘোষণা করলাম যুদ্ধের আপনার সামনে মুখোমুখি দাঁড়িয়ে। আপনার নির্বাচন হওয়ার আগে আপনার এই মুখোশটা আমি টেনে হিচড়ে খুলে দেব। আর পামেলা সুবিচার পাবে। আর আপনার এই বখাটের নাতিটাকে সমুচিত শিক্ষা দেব আমি। আই প্রমিস ইউ। আপনাকে বলে দিলাম। চলুন রেহান বাবু। যোগমায়া মেয়েটা তো ভয় ধরিয়ে দিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রেমা হচ্ছে এবাড়ির বউ, এবাড়ির বড় বউ। রান্না করবে, রান্না করে ফেলো, লাবড়া বানিয়ে ফেলো। কি আমি লাবড়া বানাবো? হ্যাঁ বানাবে, তার সঙ্গে মৌরলা মাছের বাটি চচ্চড়ি আমি নিয়ে এসেছি তো। মৌরলা মাছ এগুলো কি বলছেন আপনি? আমি কিন্তু জীবনেও খাইনি। খাবে খাবে, সারাক্ষণই মেক্সিকান, থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, মোগলাই এসব খেলে হবে? একটু বাংলায় ফিরে এসো। দেখুন আপনি কিন্তু এবার আমাকে ইরিটেট করছেন, আমার এত সময় নেই, আমি এখন বেরোবো। হ্যাঁ কোথায় যাবে? কোথাও বেরোবে না। কোথাও বেরোবো না মানে? কোথাও বেরোবো না? কেন? অদ্ভুত। তার কারণ এখন রিহার্সাল হবে। কি রিহার্সাল? আরে বাবা কিসের রিহার্সাল? আরে কবি প্রণামের রিহার্সাল হবে বাড়িতে এখন। দেখছো না সবাই এখানে জড়ো হয়েছে। সৃষ্টি। হ্যাঁ সঞ্জুদা বল। হারমোনিয়াম কোথায়? পেতে দিয়েছি। বাহ, তার সঙ্গে শতরঞ্জি পাতা হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো। চ্যাটার্জি পরিবার এই প্রথম কবি প্রণাম করতে চলেছে, বাঙালি হওয়ার চেষ্টা। বাড়ির সবাই বাঙালি কালচারের সঙ্গে একবারে মিশে যাচ্ছে। ননসেন্স, একদম ননসেন্স। এই শুনুন, আপনি আমাকে একদম বোর করবেন না। হ্যাঁ বোর আবার কি? হ্যাঁ বোর আবার কি? বাড়িতে কবি প্রণাম হবে, তার রিহার্সাল হবে, সবাই পার্টিসিপেট করবে, ব্যাস। বুঝেছো? এই শুনুন, আমি না আপনার হুকুমের দাসী নই, ঠিক আছে? এসব আমি করতে পারবো না। পারবে না মানে? পারতে তো তোমাকে হবেই। এই সৃষ্টি, বই দে। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। এই তো, এই নাও ধরো। কি এটা? গীতবিতান। ওর হাতে গীতবিতান? আমি পার্টিসিপেট করতে পারবো না, আমি একদমই পার্টিসিপেট করতে পারবো না, কারণ আমি এরকম গান বাজনা শুনি না, আমি এরকম মিউজিক শুনি না। আমার বাবা, আমার বড় হওয়াটা একটু অন্যরকম। আমি বাক শুনি, আমি মোজার্ট শুনি, আমি বেটোভেন শুনি। আর বিটিএস জানেন তো? হ্যাঁ বিটিএস? হ্যাঁ বিটিএস, আমি বিটিএস এর ফ্যান, বুঝতে পেরেছেন? আর আমি মাইকেল বুবলে, অরোরা, ব্রুনো মার্স এদের গান শুনি। আপনাদের কে আছে বলুন তো? কে আছেটা কি আপনাদের? আমাদের কি আছে? আমাদের নজরুল আছে, দ্বিজেন্দ্রলাল আছে, অতুল প্রসাদ আছে, রজনীকান্ত সেন আছে, আর আছে সুধীন দাশগুপ্ত, পঙ্কজ কুমার মল্লিক, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আর সবার উপরে আছেন কবির কবি রবি ঠাকুর।
তাই গান গাইতে হবে। আমি হারমোনিয়ামে বসবো আর দেবর্ষী দেবর্ষী হাজির। এই তো শোন, আর দেরি না করে চল শুরু করা যাক। হ্যাঁ, কিন্তু গান গান কে গাইবে? গান গান গাইবে এই এসে গেছে রেহান। চলো চলো চলো, গান গাইতে হবে, জমিয়ে দাও। হ্যাঁ করবো। আরে চল না, জমিয়ে দে চল। আরে তোরা আবার দাঁড়িয়ে রইলি কেন? আয় সবাই, আরে চলে আয়। দুষ্টু, সৃষ্টি, শান্তনী, সুস্মিতা, চলে আয় চলে আয়। দেবর্ষী চল, ধর। যোগমা, এবার আপনি ধরুন না। আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যা শুনলাম তার তো আমার মনে হয় যে সেদিন ওই সময়টায় ওরা ওই প্রতীক্ষার বাপের বাড়িতে ছিল। তুমি কি সেটা নিজের চোখে দেখেছো? ও কি কথা, আমি সত্যি কথা যে নিজের চোখে দেখিনি তাই বলে আমি কোনো অনুমান করতে পারবো না বৌমা। আমি আমার ছেলে কি করতে পারে না পারে আমি বুঝতে পারি না। আমি তাকে চিনি না বলো, নাকি আমি তাকে বিশ্বাস করি না? মা হিসেবে আমি সেটা করতে পারি? কখনো পারি? সারা জীবনে তুমি এরকম করেছো মা, দু নৌকায় পা দিয়ে চলেছো। মা তুমি একবার ভেবে দেখো তো, বুকে হাত দিয়ে বলো তো একটা কথা, তোমার ছেলে কি এরকম কাজ করতে পারে না? মা ওকে বলে কোনো লাভ নেই মা। ওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে ফাঁসিয়ে জেলে পাঠানো, এটাই ওর মূল উদ্দেশ্য। আমি তো খুব খারাপ করে কথা বলি, তাই তোমার আমাকে খারাপ লাগে, আমি জানি সেটা। কিন্তু কি বলো তো, আমি না পারি না। আর আমি তো তোমাকে যা যা বলেছিলাম সবকিছু মিলেই যাচ্ছে, তুমি তো দেখছো, তুমি নিজের চোখেই তো সবকিছু দেখছো। আর আমাকে তুমি ফাঁসাবে তো, তুমি আমাকে ফাঁসিয়ে জেলে পাঠাবে, পাঠাও, আমার কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমার মায়ের যদি কিছু হয়, মার যদি একটু এদিক থেকে ওদিক হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আমি তোমাকে বলে দিলাম। মিথ্যে অভিযোগে আমাকে জেলে পাঠাবে, আমাকে হাঁড়ি খাল করবে, তাই তো করো, আমার কিচ্ছু বলার নেই তাতে। কিন্তু মা তুমি দেখো, নিজের চোখেই দেখো কি হচ্ছে, সেটা নিজের চোখেই দেখো। তোমার এই বড় বৌমা, সে তো ভালোভাবে কথা বলেই সবকিছু হাসিল করে নিয়েছে। দাদার সঙ্গে বিয়ে, দাদার ওই চাকরিটা, সবকিছুই তো হাসিল করে নিয়েছে। আচ্ছা দাদাকে বিয়েটা কেন করলো? একটা অন্য লোককে বিয়ে করতে গিয়ে দাদাকে বিয়েটা কেন করলো? সির্ফ ওই চাকরিটার লোভে। আজকে ও গটগট করে চাকরি করতে যাচ্ছে, তুমি রান্নাঘরে খেটে মরছো, আর ওর মুখের সামনে ভাতের থালাটা তুলে ধরছো। আর দাদার চিকিৎসা, ট্রিটমেন্ট কি হলো? অনেক কিছু তো বলেছিল, কই কোথায় গেল সব? কিচ্ছু তো হলো না। সেই জন্য যেই কথাগুলো বলছে না, তাকে বলবে আমাদের সামনেই কথাগুলো যেন আর উচ্চ বাচ্চা না করে মা। আজকে ওর আমাকে পোষাচ্ছে না, ও তো আমাকে সরাতে চাইবেই, কারণ আমি তোমার হয়ে কথা বলছি, দাদার হয়ে কথা বলছি, আর আগামীতেও বলবো, কিন্তু সেটা আর পোষাচ্ছে না। আজকে আমাকে সরাচ্ছে, প্রতীক্ষাকে সরাচ্ছে, কালকে কিন্তু তোমাকে সরাবে মা। আমি এই কথাটা তোমাকে বলে দিলাম, তুমি মনে রেখো। কিন্তু তোমার এই পলু যদি না থাকে না, তোমার এই পলু তোমাকে বাঁচাতে পারবে না, কারণ তোমার পলুকে তোমার এই বড় বৌমা বাঁচানোর অবস্থায় রাখেনি। দারুণ, খুব ভালো। তা কাল রাতে বুঝি কোনো মহড়ায় ছিলে? কি সুন্দর নাটকীয় ভাবে কথাগুলো বললে তুমি পলাশ, দারুণ। দেখছো দেখছো কেমন ভাবে আমাকে অপমান করছে, দেখছো? তুমি তো সবকিছু দেখো, কিন্তু তুমি কিচ্ছু বলবে না, তাই তো? তোমার নিজের ছেলে তারই বাড়িতে প্রতিদিন অপমানিত হবে, কিন্তু তুমি কিচ্ছু বলবে না। থাকো, আমি আর কিচ্ছু বলবো না, আমার বলার কোনো প্রয়োজনই নেই। আর প্রতীক্ষা তো এমনিও ঘর থেকে বেরোয় না, ও আমাকে বলেছে জানো তো, কোনো কথায় যেন কথা না বলতে, কারণ কথায় কথা বাড়বে, আর সেই কথাটা কোথায় গিয়ে ঠেকবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তার থেকে ভালো কথা না বলা। আর আমার একটা বক্তব্য আছে মা, আমি যদি কোনো অন্যায় করতাম আমাকেও বলতো, আমি মানতাম, আমার কোনো প্রবলেম ছিল না। প্রতীক্ষা যখন অন্যায় করেছিল, ওকেও জেলে পাঠিয়েছিল, তার মানে কি এই যে আমরা সারা জীবন জেলেই কাটাবো? মিথ্যে অভিযোগ, পুলিশকে হাত করে নিয়ে, আর ও তো সত্যিই পুলিশকে হাত করে নিয়েছে, সেই জন্য পুলিশ ওর হয়েই কথা বলে। আচ্ছা মা, তুমি একটা কথা ভেবে দেখেছো, ওই যে শতদ্রুর সঙ্গে ওর এতদিনের একটা সম্পর্ক ছিল, যেই মেয়ে একটা চাকরির লোভে এতদিনের একটা সম্পর্ক 1 মিনিটে ভেঙে বেরিয়ে আসতে পারে, সেই মেয়ে আমার দাদার পাশে থাকবে সারা জীবন, সেটার কোনো গ্যারেন্টি আছে? ওর মূল উদ্দেশ্য হচ্ছে এই বাড়িটাকে ভোগ করা, ওর মেইন টার্গেট এখন এই বাড়িটা।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সত্যি ভেবেছিলাম, জানো তো, তোমার মুখের দিকে চেয়ে ভেবেছিলাম যে আমি থানায় গিয়ে কথা বলবো। তোমার দুই ছেলে, এক ছেলে বিছানায় পঙ্গু হয়ে পড়ে আছে, আর একজন সুস্থ ছেলে, সে জেলে থাকবে। তাই আমি ভেবেছিলাম থানায় গিয়ে বলবো যে এই কেসটা নিয়ে আমি আর এগোতে চাই না। কিন্তু না, আমি আর এখন এই কথা বলবো না। কিসের জন্য বলবো বলো তো? আমার কি দায় আছে? এমনিতেই তো আমাকে অনেক কথা শুনতে হচ্ছে, তা যখন কথাগুলো শুনতে হচ্ছে তখন তো আমি বলবো না। আমি ভেবেছিলাম যে আমি পুলিশকে গিয়ে বলবো যে আপনারা এই ব্যাপারটা নিয়ে এগোবেন না, কিন্তু শুধু মনিটরিং করুন। কিন্তু আমি আর বলবো না। তোমার ছোট ছেলের ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে যাব না। আমি কেন যে বারবার তোমাকে বলতে আসি, তুমি যে বলবে না আমাকে সেটাই বলে দিতে পারতে। আচ্ছা মা, একটা সময় তুমিই বলেছিলে না যে তুমি তোমার ছোট ছেলেকে যে জন্ম দিয়েছো সেই কারণে তোমার লজ্জা করে, আর আজ তুমি তোমার সেই ছোট ছেলের হয়ে দাবিদারি করছো। তুমি বুঝবে না গো, তোমার তো এখনো সন্তান হয়নি, মা হওনি তো এখনো, তাই তুমি বুঝতে পারবে না। আমি বুঝি গো, কত কষ্ট করে বাচ্চাদের জন্ম দিয়েছি, কত কষ্ট করে মানুষ করেছি। তুমি বলো, এখন যদি কোনো মিথ্যে অভিযোগে তাদেরকে কেউ ফাঁসিয়ে দেয়, তাহলে মা হিসেবে আমার কতখানি কষ্ট হয় তুমি বুঝবে না। ও মারাই বুঝতে পারে খালি। যাকি মা, বৃথায় এতক্ষণ সময় আমি তোমার নষ্ট করলাম। আমি তোমায় একটা কথা বলি না, তোমার ছেলে আমায় যতই অসম্মান করুক, যতই আমায় লোভী ভাবুক না কেন, আমি কিন্তু সেরকম মানুষ নই। উল্টে যেই কথাগুলো বলছে না, সেই কিন্তু এরকম মানুষ। হ্যাঁ, এই কথাটা আমি বলতেই পারি। আমি তো বলতেই পারি যে ও আমাকে উল্টে মারতে চাইছে, কারণ আমাকে মেরে ফেললে ওর সুবিধে। যেহেতু আমি ওর দাদাকে প্রোটেক্ট করি, আমি ওর দাদাকে দেখে রাখি, সেই কারণেই আমাকে সরিয়ে দিতে চাইছে। কারণ সরিয়ে দিলে এবারই ভাগিদার কমে যাবে, ওরই সুবিধে হবে। আর ওর দাদা তো ইনভ্যালিড, সেটাও খুব ভালো করেই জানে। আর তারপর এমনও হতে পারে যে ও তোমাদের রাস্তায় বসিয়ে দিল, হতে তো পারে মা। দেখো, আমার সম্বন্ধে যদি এই কথাগুলো বলা হয়, আমার ক্ষেত্রে যদি এই কথাগুলো বলা হয়, আমি তো ওর ক্ষেত্রে এই কথাগুলো বলতে পারি। ও যদি আমার ব্যাপারে এই কথাগুলো ভাবে, আমি কেন ওর ব্যাপারে এই কথাগুলো ভাববো না বলো তো? সে কথা নয়, আমি জানি মা তুমি তেমন মেয়ে। তবে কি জানো, আমার তো দুটো মাত্র ছেলে, তাই না? এই যে যা কিছু সব তো আমার ছেলেরাই পাবে। দেখো, আমার মেয়েটা ভগবানের কৃপায় ভালো ঘরে বিয়ে হয়েছে, তার তো আর এসবের কিছু দরকার হবে না। এই যা থাকবে সেটা তোমরাই পাবে না মা। তোমাদের এসব জিনিসের ওপর, এই সম্পত্তির ওপর আমার না কোনো আশাও নেই, প্রত্যাশাও নেই। সত্যি বলছি মা, আমার এসব কিছু চাই না। আর যদি বেঁচে থাকি, আমার স্বামী দৌলতে তো আমি চাকরিটা পেয়েছি, তাই তোমার ছেলে দেখভালের কোনোদিনও কোনো ত্রুটি হবে না। তবে তুমি যদি চাও, তুমি যদি বলো মা, তাহলে আমি পরাগকে নিয়ে কিন্তু অন্য কোথাও চলে যেতে পারি। কেন যাই না জানো? আমি ভাবি যে আমি যদি তোমার পাশে থাকি তাহলে তোমার একটু সুরাহা হবে। কিন্তু এটাও বলছি, এমন যদি দিন আসে, যদি প্রয়োজন হয়, আমি এই বাড়ি থেকে তোমার ছেলেকে নিয়ে চলে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব অর্জুন তুমি অর্জুন। সখী কি দেখা দেখিলে তুমি, এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়। রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চারিদিকে
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি স্যার? করুন। স্যার, ওই টাকাটা অফিসে আগের দিন কি কেউ দেখেছিল? মানে? হাল বাদ দেখেছে, আমি দেখেছি। মানে? আপনি তো নিজেই স্যার বললেন আপনি নাকি সকাল থেকে টাকাটা চেক করার সময়ই পাননি, টাকাটা আছে কি নেই দেখেননি। অফিসার, উনি কিন্তু কথার খেলা খেলতে শুরু করে দিয়েছে, বুঝতে পারছেন? সেদিনের কথা বাদ দিলাম, তার আগের দিন কি কেউ দেখেছিল স্যার ওইখানে টাকাটা? মানে সুদীপ্ত স্যার বাদ দিয়ে। মিস মুখার্জি, আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছেন, একটু পরিষ্কার করে বলবেন। স্যার, আমি যদি বলি টাকাটা ওখানে ছিলই না, টাকাটা ছিল মিস্টার চ্যাটার্জির সেফ কাস্টাডিতে, উনি টাকাটা জমা দেওয়ার কোনো রকম চেষ্টাই করেননি স্যার। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, নিজের কাছে টাকাটা রেখে। ডাউন। কি করছিস? আর মিস মুখার্জি, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা পেরোচ্ছেন। এভাবে আপনি আমার বন্ধুকে যা ইচ্ছে তাই বলতে পারেন না, দোষারোপ করতে পারেন না। স্যার, উনি তো শুধু আপনার বন্ধু নন স্যার, উনি এই অফিসের একজন উঁচু পদের এমপ্লয়ি। আর এই ঘটনাটা যখন অফিসকে কেন্দ্র করেই হচ্ছে তখন আমি কেন বলতে পারি না স্যার? সুদীপ্ত স্যার যা যা বলেছেন তার কোনো চাক্ষুষ প্রমাণ কিন্তু কেউ নেই, অথচ আপনি ওনার কথা বিশ্বাস করছেন কেন? কারণ উনি আপনার বন্ধু বলে। আর তাছাড়া উনি তো যথেষ্ট বড় লোক। দেখি আপনারা? লালবাজার হেডকোয়ার্টার্স। স্যার, স্যার, আমি রঞ্জন নিয়োগী, ইন্সপেক্টর হেডকোয়ার্টার, আর উনি আশফাক আহমদ, ইন্সপেক্টর ডিডি। স্যার, রায় মুখার্জি গতকাল আমাদেরকে কমপ্লেন করেছিলেন যে ওনাকে এই অফিসে অকারণে টাকা চুরির দায়ে ফ্রেম করা হচ্ছে, তো সেই অভিযোগের ভিত্তিতেই আমরা একটু তদন্ত করছি। আমি তাহলে বাইরে যাচ্ছি অনির্বাণ, তুই তাহলে এদিকটা হ্যান্ডেল করে নে, আমি আসছি। হ্যাঁ দাঁড়ান, আপনি? আমি সুদীপ্ত চ্যাটার্জি, এখানকার এমনি এমপ্লয়ি। আচ্ছা চ্যাটার্জি বাবু, গতকাল এই ধরুন 1টা নাগাদ আপনি কার সঙ্গে ফোনে কথা বলছিলেন বলুন তো? 1 মিনিট, মানে এটা তোমার পার্সোনাল, মানে এর সাথে আমাদের তদন্ত অনুযায়ী গতকাল আপনি কথা বলছিলেন বরুণ নিয়োটিয়ার সঙ্গে, চেনেন নিশ্চয়ই? আমি না কিছু বুঝতে পারছি না। মানে একজন বরুণ নিউটিয়াকে আমিও চিনি, একসময় আমাদের কোম্পানির ফাইন্যান্সার ছিল, ইনফ্যাক্ট সুদীপ্তর চেনা। এটা শুনুন সবাই, ইন্সপেক্টর মন দিয়ে শুনবেন। আমার মনে হয় আমাদের সবার প্রশ্নের উত্তর এটার মধ্যেই আছে। অনির্বাণ সিনহা নিয়ে কি ভাবছে কি? হ্যাঁ, খুব বড় কেউ হয়ে গেছে। অনির্বাণ সিনহা, তোমায় নাজেহাল করে আমি ছাড়বো। তোমার কফিনের শেষ পেরেকটা আমি পুতবো। তোমার বাড়ি ওই 25 লাখের গোলমেল কোনোদিনও মিটবে না, ওটা আমার কাছে সেফ কাস্টাডিতে থাকবে। দীপ্ত ফেক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এটা বিশ্বাস করার জন্য যে আমি চুরিটা করিনি। মিস মুখার্জি, আমি গোটা অফিসের সামনে আপনার কাছে ক্ষমা চাইছি। আই এম রিয়েলি ভেরি সরি। আমার ভুল বোঝার কারণে আপনাকে সকলের সামনে ছোট হতে হয়েছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আর আপনাদের সকলেরও এটা জানা দরকার, এই টাকা চুরির ঘটনার সাথে মিস মুখার্জির কোনো সম্পর্ক ছিল না, সুদীপ্ত এটা করেছে। ওয়ান্স অ্যাগেন মিস মুখার্জি, আই এম রিয়েলি ভেরি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। দরকার নেই স্যার, তার কোনো দরকার নেই। হতেই পারে আমাদের মতো মানুষ যাদের পরিবারের অবস্থা ভালো না,
হাতের সামনে এতগুলো টাকা দেখলে তারা চুরি করে ফেলতেই পারে। এভাবে বলবেন না প্লিজ। আই এম সরি মিস মুখার্জি। স্যার প্লিজ বারবার এভাবে সরি বলবেন না, এত সরি বলতে হবে না স্যার। আমি জানি আপনার উপর দিয়ে কাল থেকে ঝড় যাচ্ছে। আজ আমি আপনাকে লিভ দিচ্ছি, পেড লিভ। আপনি বাড়ি গিয়ে রেস্ট নিন। ছোট মুখে একটা বড় কথা বলছি আজ। আপনি হয়তো রায় দিদিকে ভুল বুঝেছেন, আমরা কিন্তু বিশ্বাস করিনি। আমি আগেই বলেছিলাম দিদিকে কেউ ফাঁসাচ্ছে। হ্যাঁ স্যার, আমরা এই কদিনে রায়কে যতটুকু চিনেছি, রায় কিন্তু এই চুরিটা করতে পারে না। আপনারা সবাই ঠিকই বুঝেছিলেন, ভুল বুঝেছিলাম আমি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আই এম সরি মিস মুখার্জি। ছুটি দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আসছি। মিস মুখার্জি। স্যার ও তো চলে গেছে, আপনি ওকে ছুটি দিয়ে দিলেন। ও হ্যাঁ, আমি ওনাকে ছুটি দিয়েছিলাম। উনি যাওয়ার সময় কিছু ভুলে গেলেন? না তো স্যার। কি বলবে স্যার? স্যার ও কিন্তু ওর ডেস্কে রাখা সব জিনিসপত্র নিয়ে চলে গেল। নিয়ে চলে গেছে মানে? মানে স্যার ওর নিজের যা টুকিটাকি জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। ও বোধহয় আর আসবে না স্যার। মানে এই কদিনে এত ইনসাল্ট হয়েছে, যার সময় দেখে খুব মায়া লাগছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি অন্যায় হয়েছে, ওনার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। তাই বলে একেবারে রিজাইন দিয়ে চলে যাবে? অফিসের একটা ডেকোরাম বলে কিছু নেই? আমি তো মানছি ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। আপনারা কেউ আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। আপনারাও অদ্ভুত, আপনারা কেউ কিছু বললেন না ওনাকে, কেউ একবারও আটকানোর চেষ্টা করলেন না। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি আমি। ওনার বাড়ির কন্ডিশন আমি জানি, ওনার পরিবারের অবস্থা এতটা খারাপ, পুরো গোটা পরিবারটা ওনার উপর ডিপেন্ডেন্ট, আর আমি সেখানে ওনার পরিবারকে এভাবে একটা বিপদের মুখে ঠেলে দিলাম। আমি ওনাকে ফিরিয়ে আনবো, যেভাবেই হোক আমি ওনাকে এই অফিসে ফিরিয়ে আনবো। সসম্মানে আমি আপনাকে ফিরিয়ে আনবো মিস মুখার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই খেয়ে নে। আর শোন না, আজকে অফিস থেকে ফেরার সময় খুব ভালো কাঁকড়া পেয়েছি, খুব সস্তায়। ভাবছি আজকে রাত্রেই কাঁকড়ার ঝোল বানাবো। তুই তো খেতে খুব ভালোবাসিস রোদ, দাদা ভাই তো খুব ভালোবাসে। तुम इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो। কি যে বলিস না। না দিদি ভাই, আজকে এত ঠাট্টা ইয়ার্কি ফুর্তি কিসের জন্য? কি লুকোচ্ছিস বলতো? অদ্ভুত, কি আবার লুকোতে যাব? খুব বড় বড় ভাব হয়েছে না রে তোর? তুই চাকরিটা ছেড়ে দিয়েছিস তাই তো? মানে হঠাৎ এই কথা কেন বলছিস? দিদি ভাই, আমি তোকে তোর থেকেও বেশি ভালো চিনি। কি লুকোচ্ছিস আমার কাছে? আরে কি আশ্চর্য, কি আবার লুকোতে যাব আমি? তোর কাছে আমার কিছু লুকোনোর আছে নাকি? তুই ভাবলি কি করে যে আমি টের পাবো না? না, সত্যি তোর হাত থেকে নিস্তার পাওয়ার আমার কোনো উপায় নেই। রাত্রেবেলা বলছি সবটা, কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ এখনই বাড়ির কাউকে কিছু বলিস না। আমি খুব চেষ্টা করছি আর একটা চাকরি জোগাড় করার। আমি বাড়ি এসে কয়েকটা অ্যাপ্লিকেশন মেলও করে দিয়েছি। প্লিজ শুধু বাড়ির কাউকে কিছু বলিস না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব আমি। এখনই ওদেরকে বললে ওরা বড্ড ভয় পেয়ে যাবে স্রোত। দিদি ভাই, আমি তো আছি। তুই যতক্ষণ না নিজে থেকে বলবি তুই কেন চাকরিটা ছেড়ে দিয়েছিস, আমি জানতেও চাইবো না। কারণ আমি জানি আমার দিদি ভাই কোনো অন্যায় করে না, আর অন্যায়ের সাথে আপোষও করে না। আমার যতটা সম্ভব আমি তোকে সাহায্য করবো, দরকার হলে আমি পড়াশোনা ছেড়ে দেবো। খবরদার, একদম এই ধরনের কথা আর মুখেও আনবি না। পড়াশোনা ছেড়ে দিবি মানে? তুই পড়াশোনা করবি,
নিজের জোরে পড়াশোনা করবি, নিজের স্কলারশিপের টাকায়। বাবার স্বপ্ন যে তোকে সফল করতেই হবে স্রোত। তুই চিন্তা করিস না, আমাকে একটুখানি সময় দে, আমি সবটা ঠিক সামলে নেব। বেশ, কিন্তু যতক্ষণ না তুই নতুন চাকরি পাচ্ছিস, প্লিজ প্লিজ আমার তোর হেল্প করতে দিস প্লিজ। হেল্প কি শুধু টাকা দিয়ে করা যায় স্রোত? এই যে তুই আর বৌমনি ছাড়া এই বাড়িতে আমাকে তেমন করে কে বোঝে বলতো? কেউ না। এটাই তোমার সব থেকে বড় হেল্প, সব থেকে বড় সাহায্য। আমাকে একটু সময় দে, আমি সবটা সামলে নেব। শুধু একটু ভরসা রাখ আমার উপর। কি নিয়ে কথা বলছে ওরা? রায়ের কি চাকরিটা নেই? না না, এখন কিছু জিজ্ঞেস করবো না, নিজে থেকেই বলবে হয়তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন আবার কে এলো? মা আর বৌমনি তো কথা বলছে মনে হচ্ছে। জানি না, কোনো আত্মীয় এলো নাকি? তাহলেই এখন হাজারটা প্রশ্ন। এখন কেন বাড়িতে আছি, কেন অফিসে যাইনি, কেন বিয়ে থা করিনি, ভালো লাগে না আমার। আর মাও এখন কেমন যেন হয়ে গেছে, সবার সামনেই হয়তো ভুলভাল কিছু বলে বসবে। আজ আসলে আমার মিস মুখার্জির সাথে একটু দরকার ছিল। মিস মুখার্জি মানে রাই? ও, রায়ের সাথে আপনার কি দরকার ছিল? মানে আপনি কি রায়কে চেনেন নাকি? না না, ও আমি তো ভেবেছিলাম যে রায়ের সঙ্গে আপনার সেদিন গানের অনুষ্ঠানেই প্রথম দেখা হলো। তা রাই যে আপনাকে চেনে কই আমাদের আগে বলেনি তো? না না, উনি আমাকে চিনতেন না তখন। তুমি শিগগিরই ও ঘরে চলো তো। কেন ও ঘরে কেন? নিশ্চয়ই কোনো আত্মীয় এসেছে, তাই তো? মানে আমাকে গিয়ে এখন ইন্টারভিউ দিতে হবে, আর আমার মা ইচ্ছে মতো যা খুশি করবে আমাকে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুজে সহ্য করতে হবে, তাই তো? না তাহলে ও পাড়া প্রতিবেশীর কেউ এসেছে নিশ্চয়ই। প্লিজ তুমি একটা দিন একটু ম্যানেজ করে নাও বৌমনি, আমি ওখানে যেতে পারবো না। গেলেই এখন আমাকে গাদা গাদা প্রশ্ন করবে, আমি কত টাকা মাইনে পাই, কি করছি না করছি, কবে বিয়ে করবো, ইত্যাদি ইত্যাদি। সবার এত প্রশ্নের এত এত জবাবদিহি করতে পারবো না আমি, জাস্ট বিরক্ত লাগে আমার বৌমনি। তুমি প্লিজ একটু ম্যানেজ করে নাও না গো। আরে বাবা, সে সব কিছু না, তুমি জানো না ও ঘরে কি হচ্ছে। তোমার মা আর দাদা ভাই মিলে যা করছে, আমি লজ্জায় বাধ্য হলাম বেরিয়ে আসতে। মানে কি হয়েছে? কে এসেছে বৌমনি? তোমার অফিসের বস। আমাদের বাড়ির মেন মান অপমান নিয়ে আপনাকে বাইরের লোককে বেশি ভাবতে হবে না। দেখুন, আপনারা আমার সঙ্গে এরকম এইভাবে কথা বলছেন কেন, এরকম মিসবিহেভ করছেন কেন, আমি সত্যি জানি না। তবে আপনারা যেভাবেই কথা বলুন না কেন, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। কোনো বাইরের লোকের কাছে এমন কিছু বলবেন না যাতে আপনাদের সম্পর্কে তার কাছে একটা অন্যরকম ধারণা তৈরি হয়। সমুদ্রে যার বাস, শিশিরে তার কি ভয়? আমার এটা জানার দরকার নেই উনি কেন এসেছেন এখানে। আমি তো ওনাকে ডাকিনি, উনি নিজের ইচ্ছে এখানে এসেছেন। তাই এখন ওনার মান সম্মান কোনো কিছুর কোনো দায় আমার নেই। রাই, একটা কথা বলো তো, তুমি কি চাকরিটা ছেড়ে দিয়েছো? তোমাকে কে বললো? কেউ বলেনি। কালকে স্রোতকে বোধহয় তুমি এই নিয়েই কিছু বলছিলে, আমার কানে কিছু কিছু কথা এসেছিল। ও, তাহলে জেনেই যখন গেছো আমাকে আর জিজ্ঞেস করছো কেন? ভালোই হয়েছে, এখন তো আবার বাড়িতে বস চলে এসেছে, কাউকে কিছু বলতেই হবে না, সবাই এমনিতেই জেনে যাবে। জেনে যাবে কি যাবে না আমি জানি না, তবে ওনাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটা যথেষ্ট খারাপ। তোমার বাবা যদি থাকতেন তাহলে এ বাড়িতে এমন কিছু ঘটতে দিতেন না। বাবা থাকলে অনেক কিছু এরকম ঘটতো না বৌমনি, যা এখন নিরন্তর এই বাড়িতে ঘটে চলে। তাই এটা আমার কাছে এখন একদম অপ্রাসঙ্গিক। তাহলে তুমি সত্যি ওই ঘরে যাবে না? না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, তোমার মেজ বউ চিরকাল আলাদা হতে চাইতো তো,
ঠিক আছে, ওর স্বাদ আমি পূর্ণ করে দিলাম। আজ থেকে আমি ভিন্ন হলাম। ঠিক সিদ্ধান্ত নিয়েছো, ববিতা আমাকে ধরো। চলো চলো আস্তে আস্তে বুয়ের বাবা, চলো। দাদা আপনার নিজের ইচ্ছে ছিল আলাদা হওয়ার, আমার উপরে একদম জমাবেন না বলে দিচ্ছি। কৃষ্ণা তুমি বসো তো এখানে, তোমার পায়ে লেগেছে, তার ভাত পড়ে আছে এখানে। বসো বসো বসো। কি হচ্ছে ঠাকুর? দিদিভাই সবে বাইরে গেল, তার মধ্যেই আমার সাথে সংসারটা ভেঙে যাচ্ছে। দাদাকে বলুন না মা, উনি তো জোর করে ঝামেলাটা করলেন। হ্যাঁ ঠাম্মি, আজ কিন্তু জেঠু থালা ছুঁড়ে মেরে একদম ঠিক করেনি, অন্যায় করেছে। কি জানি, চল তো দেখি, চল চল দেখি চলছে। কৃষ্ণা এসো, আস্তে আস্তে সাবধানে। জোরে জোরে মার, জোরে জোরে মার। ঠিক আছে, শক্ত হয়ে যায় না। কি আবার বেড়া কেন? দাস্তামো করো না বড় বউ, আজ থেকে আমরা ভিন্ন হয়ে গেছি। বাড়িতে না থাকলে কিছু না কিছু একটা ঝামেলা হয়। তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। আমরা কেউ সামাল দিতে পারছি না। জেঠু এতটাই রেগে আছে যে জেঠু ঠাম্মির কথাও শুনছে না। ও যা বললো সেটা শুনে তো আমারও টেনশন হচ্ছে। না না, আমি ওকে একটা ফোন করে দেখি। তুমি ভেতরে এসো, রুচিরা ভেতরে এসো। শোনো, ভেতরে আয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন, রুচি, সৃজন কোথায় আছো? শিগগিরই নিচে এসো। দিদি ভাই, আমি তুই এসে গেছিস? কি অবস্থা? পড়না এই তো সৃজন, তোমার গলা শুনে আমার মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল হয়েছে। সেই জন্য তো তৎকালে টিকিট কেটে আমি দুপুরের ট্রেন ধরে চলে এলাম। কিন্তু এসব কি সৃজন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবার মানে কি? বাড়ি ভাগ হয়ে গেছে। বড় দাদু বেড়া লাগিয়ে দিয়েছে। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তোমরা কেউ আমাকে কিচ্ছু জানালে না। আমি এতবার করে জিজ্ঞাসা করলাম, তারপরও কেউ কিচ্ছু বললে না আমাকে। বাবা, রুচি, আমরা জানাতে চেয়েছিলাম। সুজনদের জানাতে চাইনি পর্ণা। আসলে তুই বাইরে গেছিলিস তো কাজের জন্য, বেকার টেনশন করবি, সব মিলিয়েই আর কি।
ওনা আসল কারণটা হলো যে তোমাকে জানিয়েও কোনো লাভ হতো না, আর তাছাড়া আমি চাইনি যে তুমি নিজের কাজকর্ম ছেড়ে এখানে চলে আসো। সৃজন, এটা খুব ছেলে মানুষের মতো কথা হয়ে গেল না? ওনা আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে গেছিল, সেখানে এই বাড়ি ভাগ হওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কি এমন হয়েছিল সৃজন? তুমি তো আমাকে বললে যে মা আর জেঠু ঝামেলা করছে, কিন্তু এমন কি ঘটলো যার জন্য বাড়ি ভাগ করে দিতে হলো? এদিকে দিদি ভাই, আমি তোকে সব বলছি। হ্যাঁ ঠাম্মি বলো। তুই গেলি আর তার মধ্যে এত বড় কাণ্ডটা ঘটে গেল। সাথে বলি তুই হলি বাড়ির লক্ষ্মী, তুই গেলি আর আমার সাথে সংসারটা ভেঙে দুভাগ হয়ে গেল রে। তুমি এবার ভেঙে পড়ো না, তুমি আমাকে বলো সবটা খুলে। এটা কি করে হলো সৃজন? তোমার চোখের সামনে তিল থেকে তাল হলো আর তুমিও সেই ফাঁদে পা দিলে। তুমি থামাতে পারলে না ওদেরকে? কেন থামাবে কেন? আজকে আমার গায়ে হাত উঠেছে, আর তাছাড়া শুধু আমি তো নয়, ওকেও তো অয়ন থাপ্পড় মেরেছে। কেন তারপরে ওর থামাতে যাবে? হ্যাঁ, কিসের জন্য থামাতে যাবে? আমাদের কোনো সম্মান নেই? মা, আমি কিন্তু সে কথা বলছি না, আমি আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা, সৃজনের নয় মাথা গরম, কিন্তু রুচি তুই তো বাড়িতে ছিলি, বাবা আপনিও বাড়িতে ছিলেন, আপনারা বোঝাতে পারলেন না? পর্ণা, বিশ্বাস কর তখন এমন সিচুয়েশন ছিল কারোরই কিছু করার ছিল না। শোনো পর্ণা, তোমার শাশুড়ির অপমান, তোমার বরের অপমান, এগুলো তোমার কাছে খুব বড় ব্যাপার নাই হতে পারে, কিন্তু আমার কাছে বা বাবুর কাছে খুব বড় ব্যাপার। সেই কারণে যেটা হয়েছে সেটা বেশ হয়েছে। দিদি ভাই, এখন কি আর কিছুই করার নেই? না ঠাম্মি, সবসময় আমাদেরই কেন মেটাতে হবে বলো তো? এক হাতে তো তালি বাজে না। আর ওরা যদি আমাদের ভালো মানুষটাকে আমাদের দুর্বলতা ভাবে, তাহলে ওরা খুব ভুল করছে। অনেক মিটিয়েছি আমরা, অনেক করে নিয়েছি আমরা আজ থেকে আর 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সেদিন আমার কথা শুধু একজন বিশ্বাস করেছিল, আর কেউ না, আমার বন্ধু ঈশিতা। খুনের চার্জে হয়তো ছন্দক দাদাকে ফাঁসানো হয়েছিল। আদালতে ধানু দিদি ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণ করে দেবে, তাই না ধানু দিদি? হ্যাঁ ফুলকি, প্রমাণ করার চেষ্টা আমি করতেই পারি, তবে তার আগে সত্যিটা আমাকে জেনে নিতে হবে। সত্যি? কি বলছে ধানু? সত্যির আবার কি আছে? ও খুনি, আমি বলছি তো তোমায়। আমাদেরই তো কলেজের স্টুডেন্ট ছিল। আরে বাবা, তুমি একজন খুনির কেস নেবে? আর ইউ ক্রেজি? কি ব্যাপার? কি নিয়ে এত তর্কাতর্কি হচ্ছে? যেটুকুনি শোনো, আসলে ধানু একজন খুনির কেস টেক আপ করবে, তার পেছনে কন্ট্রিবিউশন হচ্ছে ফুলকির। ফুলকি নিশ্চয়ই ধানুকে মদত দিচ্ছে, তাই না ধানু? হ্যাঁ গো ঈশিতা দিদি, ছন্দক দাদা বিনা দোষে জেলে পড়ছে, তার বিধবা মার কি অবস্থা একবার ভাবো তো। চারিদিকে উকিল খুঁজছে, কেউ রাজি হচ্ছে না কেসটা নিতে। ছন্দক দাদা দোষী হতে পারে না, সবাই ওর নামে ভালো ভালো কথা বলেছে, আর তাদের কোনো স্বার্থ ছিল না। বোঝো কাণ্ড। মেজো বউ, তোমার বৌমা তো দেখছি সব বুঝে গেছে। হ্যাঁ, তোমার মেয়েকে দিয়ে একটা খুনির কেস নেওয়াচ্ছে। দাদা, আমি টক করছি, এটা কি রাইট ওয়াক হচ্ছে? হ্যাঁ, ধানু নিউ লয়ার, মার্ডার কেস, মাই ফাদার, নো 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 বদি। ধানু, তুই যে এরকম একটা কেস নিবি কই কিছু বলিসনি তো? দা ভাই,
তুই জানিস এসব? তুই কিছু বলছিস না কেন? ফুলকি নিশ্চয়ই তোকে না জানি ধানুকে দিয়ে কেসটা নেওয়াইনি। পিয়াল, আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। হ্যাঁ রে রোহিত, তুই চুপ করে কেন আছিস? তুই সকলকে বল যে ফুলকি কেন ধানুকে এই কেসটা নিতে বলেছিল। বল সকলকে। আসলে ছন্দক মজুমদারের মা এসেছিলেন ধানুর সঙ্গে দেখা করতে। ওনার রিকোয়েস্টে আমরা ছন্দকের সঙ্গে জেলে দেখা করতে চাই। প্রথমবার ছন্দক উপকূল পার্টি, জেঠুমণি, রুদ্র এ সবার বিষয়ে যা নয় তাই বলেছিল, সেই জন্য আমরা সরে এসেছিলাম। কিন্তু পরবর্তীকালে মোহনাপুরা কলেজে গিয়ে আমরা যে ছবিটা পাই সেটা সম্পূর্ণ অন্যরকম। তাই আমরা আবার যাই ছন্দকের সঙ্গে দেখা করতে, কথা বলি ওর সাথে। মানে ছেলেটা হঠাৎ আমাদের সম্পর্কে কি যাতা বলল? তার চেয়েও বড় কথা, যে ছেলে মাস্টারমশাই আর রুদ্রর নামে যাতা বলছে তার কেস ধানু লড়ছে কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দি ভাই, কলেজে তো নির্বাচন হতো না। ও ধানু দিদি, তোমরা তো ভালো বুঝতে পারবে, জেঠুমণিকে বলো না। আসলে জেঠুমণি, মোহনাপুরা কলেজে ইলেকশন হতো না জিএস পদের জন্য। ছন্দকের সেখানেই আপত্তি ছিল। ছেলেটা বোধহয় ওপেন ফোরামে একবার প্রতিবাদও জানিয়েছিল। ওর বয়ান অনুসারে ঈশিতাদি ওর বন্ধু ছিল। ঈশিতাদি নাকি ওকে বারণও করেছিল। রুদ্র, তোর দলের ছেলেরা নাকি ওই কলেজে গরিব ঝালমুড়ি আলাদা থেকে বিনা পয়সায় খাবার টাবার খেত। কলেজে ইলেকশন হতে দিত না তোদের দল, এবং সেই জন্য ছন্দকের মতো অনেকেই আপসেট ছিল। ওদের ধারণা ছিল যে ইলেকশন হলে বেটার জিএস হবে। এটা কেন হয়েছে রুদ্র? কেন হয়েছে? নির্বাচন হতো না কেন? আমি জানতাম যে এরপরে আপনি আমাকেই জেরাটা করবেন। মাস্টারমশাই, আপনাকে বলতে হচ্ছে যেটা একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি ছিল। সমস্ত ছাত্র সংগঠনের দায়িত্ব আমার উপর ছিল। আপনার কি মনে হয় বলুন তো, যে এমনি এমনি সমস্ত এলাকায় সব কলেজে বঙ্গীয় উপকূল পার্টি জিতে গেল? এমনি এমনি হয়ে গেল? আপনি সমস্ত কিছুর দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সমস্ত ভার আমাকে দিয়েছিলেন। আমার যেটা মনে হয়েছে ভালো আমি সেটা করেছি, দলের ভালোর জন্য করেছি। আমি তখন জানতাম না মাস্টারমশাই যে ফুলকি দাস বলে একজন কেউ আসবে, এসে এইভাবে আমাকে অপ্রস্তুত করবে, রোহিতের মতামত সমস্ত কিছু পাল্টে দেবে। কি অদ্ভুত ব্যাপার, ওরা আমাকে না জানিয়ে আমার পেছনে পেছনে আমাকে নিয়ে খোঁজ করেছে মাস্টারমশাই। তারপরে একজন অচেনা খনি তার কথায় আমার স্ট্র্যাটেজিকে ছোট করছে। আর কি অদ্ভুত ব্যাপার, আপনিও ওদের দলে যোগ দিচ্ছেন। না, আমার তো এখন মনে হচ্ছে আমি শুধু শুধু খেটে মরেছি এত বছর। না, তখন যদি ফুলকি দাস থাকতো বা আমার পাশে রোহিত থাকতো, আমি পরামর্শ নিয়ে নিতাম। আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। রুদ্র, এটা কোনো অভিমানের কথা না, এখানে রাজনীতির কথা হচ্ছে। মাস্টারমশাই, রুদ্রর অভিমান হওয়াটা খুব স্বাভাবিক। আর তুমি হঠাৎ এখন কেন রাজনীতি নিয়ে প্রশ্নটা করছো আমাকে বলবে? মানে কথা তো হচ্ছিল ধানুর একটা মামলা নিয়ে, আর ওই ছেলেটা বানিয়ে বানিয়ে কার নামে কি যাতা বলে বেড়াচ্ছে সেটা নিয়ে কেন মাথা ঘামাচ্ছি আমরা? ধানু, তুমি এই কেসটা থেকে নিজেকে সরিয়ে নাও, বুঝলে? মেজ বউ, তোমার এই বৌমাকে বলে দাও সব ব্যাপারে যেন বেশি ওস্তাদি না করতে আসে। কি ভাবেটা কেউ নিজেকে? ফুলকি, হু মার্ডার, হু নট মার্ডার, এটা তো নো করাটা এতটা ইজি নয়, তাই না? হ্যাঁ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখন এই টপিকটা স্টপ করো। আই মেড স্ন্যাক্স, হ্যাঁ, এভরিবডি লেটস ইট। হ্যাঁ, আমি ফুড গিভ করছি, এভরিবডি চলো 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 চলো। এই মামলা থেকে সরে আসলে চলবে না। আজ তো আরো প্রমাণ হয়ে গেল যে চিংড়ি দিদি ছন্দক দাদাকে যেসব কথা বলেছিল এখন ঠিক তার উল্টো কথা বলল। এবার তো ফুলকি দাস প্রমাণ করে দেবে যে চিংড়ি দিদির অন্য একটাও রূপ আছে।
তোমাদের থেকে এত কষ্ট দেয় না, আমি এবার চিংড়ি দিকে একটা শিক্ষা দেবই। দেখুক সবাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।